স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ব্যারিস্টার শামীম চূড়ান্ত বলছে নির্বাচন কমিশন। সবকিছু মিলে একটু জানতে চাই, এই খসড়াগুলো যদি আসলে একেবারে চূড়ান্ত করা হয় তাহলে আসলে এই আচরণবিধিগুলো এবারের সামনে নির্বাচনে অনেকটাই আসলে প্রভাবিত করবে কিনা, কিংবা প্রার্থীদের জন্য আসলে যেই লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলি সেই ধাপে আমরা আরো এক ধাপে এগিয়ে যেতে পারবো কিনা। দেখুন, পোস্টার থাকবে না এমন একটি লেখা আমরা পড়েছি, এটা দিয়ে ইলেকশন খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। আচরণবিধি তো হয় বাই রুলসের আন্ডারে, তার আগে অসংখ্য কাজ থাকে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথম যেটি কাজ, প্রশাসনকে নিরপেক্ষ করা। আমরা এই বিষয়ে অনেকগুলো সাজেশন দিয়েছিলাম, এই ইন দ্য মিন টাইম আমরা নির্বাচন কমিশনকেও দিয়েছি। প্রথম হচ্ছে সরকারের নিয়োগপ্রাপ্ত, সরকারের আশীর্বাদ পুষ্ট, সরকারের পদোন্নতিপ্রাপ্ত, সরকারের যাকে ডিসি করেছে, এসপি করেছে, টিওনো করেছে, ওসি করেছে, সেই লোকটা ভোটের দিন ওই সরকারের বাইরে স্বাধীন হবে কিভাবে? এটাই সবসময় মুড কোশ্চেন ছিল, আগেও ছিল, এখনও আছে। যে জন্যই কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে 3টা মাস একটা পিউরিফাইড সময়, ডে 1 থেকে আগের ছক কেয়ারটেকার গভর্নমেন্ট তছনছ করে দেবে। এখন বাংলাদেশে যারা ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, টিওনো হয়েছেন, তারা প্রত্যেকেই বর্তমান সরকারের আশীর্বাদ পুষ্ট। বাজারে গুজব আছে যে ছাত্ররা তাদেরকে পদোন্নতি করেছে, ছাত্রদেরকে প্লেসমেন্ট করেছেন, গুজব আছে। যদি ছাত্রদের একটি দল থাকে, এই সরকারের আনুগত্যপূর্ণ একটি দল যদি ভোটে অংশগ্রহণ করে, এই প্রশাসন কিভাবে তাদের সাথে নিরপেক্ষ আচরণ করবে? কারণ লয়্যালটিটা ক্রিয়েট হয়ে যাবে। এইটা একটা বড় প্রশ্ন সামনে আসবে। সেজন্যই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রশ্নটা চলে আসে, যেটা আমাদের সংবিধানে আর্টিকেল 58 কতে ছিল। এখন সেটা সুপ্রিম কোর্ট আবার এই কেয়ারটেকার বাতিলেরটাকে বাতিল করেছে। এখানে অ্যাপিল ডিভিশনের রায় আছে, হয়তো একসময় আবার কেয়ারটেকার আসতে হবে। আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন এস্টাবলিশমেন্টে আপনি যখন যাচ্ছেন, এস্টাবলিশমেন্ট সেক্রেটারি তাও একটা লয়্যালটির ভিত্তিতেই এখানে আসছেন। এবং সেক্রেটারি, জানি না এখন কি, বাট একটা সময় তো নির্বাচন কমিশনের সেক্রেটারি হতো অলওয়েজ সরকারের একজন সচিব। সরকারের একজন সচিবকে নির্বাচন কমিশনের সচিব করা হতো। কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা যথেষ্ট দক্ষ, সারা জীবন ভোট করেছেন এবং কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে নির্বাচন কমিশনে চাকরি করেন, পিএসসির মাধ্যমে। তাদের মধ্যে থেকে সচিব হওয়া উচিত। তাদের মধ্যে থেকে সচিব হলে কিছুটা নিউট্রালিটি আসবে। দেন আসবে, শেষ করে দিচ্ছি, দেশে যদি সর্বদলীয় ভোট হয় এবং প্রশাসন নিরপেক্ষ থাকে, অটোমেটিক অর্গানিক্যালি ভোট সুষ্ঠু হবে। দেশে যদি সর্বদলীয় ভোট না হয় বা প্রশাসন কোনো পক্ষ নেয়, ফেরেস্তা হিসেবে এখানে সুষ্ঠু ভোট করতে পারবে না। অতীত ইতিহাস তাই বলে। জি, কিন্তু যে কথা আপনি বলছেন, অনেক কিছুর আসলে সংস্কার প্রয়োজন। আচরণবিধি এই যে খসড়া আসলে আমরা প্রায় চূড়ান্ত বলতে শুনছি নির্বাচন কমিশনকে, সেই সংস্কারের মধ্যে দিয়ে সমান সুযোগ দেওয়া সম্ভব প্রার্থীদের? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুজন আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি শুরুতেই গাজায় যে অব্যাহত যে গণহত্যা চলছে, ইসরায়েলের জায়নবাদী যে গণহত্যার দায়ে অভিযুক্ত নেতানিয়াহু চক্রের, এই ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে গাজা, রাফা সহ পুরো অঞ্চলে গণহত্যা বন্ধের দাবি জানাই। সমগ্র বাংলাদেশ উত্তাল এখন এই দাবিতে। বাংলাদেশ, আমরা আমাদের সংহতি জানাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যে দাবি তার প্রতি, এবং আন্তর্জাতিকভাবেও মনে করি বাংলাদেশের জনগণের এই বার্তাটা সঠিকভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও ঠিক মতন দেওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ, এটাকে খসড়াটাকে প্রকাশ করা, রাজনৈতিক দলগুলোকে যুক্ত করা, তাদের মতামত নেওয়া, তাদের সাথে আলাপ আলোচনা করে পরামর্শক্রমে আচরণবিধিটাকে এটাকে চূড়ান্ত করার জায়গা। আমি যেটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি একটু আগে বলছিলেন, জনগণ তাদের একটা সমিশনে এখন যারা আছেন তাদের সাথে যদি আরও 10 জন ফেরেস্তাকে যদি আমরা যুক্ত করি, সরকার যদি সমস্ত স্টেক হোল্ডার, অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে 100% তারা যদি নিউট্রালিটি রাখতে না পারেন, তাহলে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না। সরকার রাজনৈতিক সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে তারপরে রাজনৈতিক দলগুলোর যে সে রাজনৈতিক দলগুলোর যে আলাপ আলোচনা। 3 নম্বর হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আপনি বারবার বলছেন এই প্রায় চূড়ান্ত করবার কথা ছিল, আপনারা কি এখনো বিধি চূড়ান্ত করবার আগে দলগুলোর সঙ্গে পরিচিত হওয়া, কথাবার্তা বলা, মত বিনিময় করা? আরেকটা আমি বলতে চাই, ফিল্ড লেভেলে নির্বাচনটা করেন ডিসি সাহেবরা করেন, এসপি সাহেব করেন, থানার যারা ওসি এবং যারা দায়িত্ব থাকে তারা থাকেন, এবং তারা সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে তাদের পক্ষে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের স্টেট এখানে যেভাবে ফাংশন করে, তার জবাবদিহিতার জায়গাটাকা তার যেখানে আছে সম্ভব না।
সুতরাং তারা এই ওসি সাহেবরা, এসপি সাহেবরা, ডিসি সাহেবরা রাজনৈতিক দলগুলো তারা বিশ্বাসযোগ্যতা অর্জন করছেন কিনা, তাদের পেশাগত নিরপেক্ষতা জায়গাটা নিশ্চিত হচ্ছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর শেষ যে কথা বলি, গোটা আলোচনার ভিতরে, সমগ্র আলোচনার ভিতরে অনেকগুলো কমিশন হয়েছে। আমি দেখেছি নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব। আমরা 17 সাল থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অনেকগুলো, আমরা প্রায় 52টা প্রস্তাবনা আমরা হাজির করেছি আচরণবিধি সহ, যদিও অধিকাংশই কাগজে কলমে। তো আমি সে জায়গা থেকে যেটা বলতে চাই, নির্বাচনে যদি এটা চলতে থাকে তাহলে তার দলীয় প্রভাব আমরা দেখেছি। এখন আসলে সামনে এই রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী আচরণবিধির যে খসড়া আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কি আপনি মনে করছেন সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই ডিবিসি অত্যন্ত জনপ্রিয় চ্যানেল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সমালোচককে শুভেচ্ছা। আসলে নির্বাচন কমিশন যে সংস্কার চূড়ান্ত করেছে বলে ওনারা ঘোষণা দিয়েছেন, প্রায় চূড়ান্ত করেছেন, 100% না। আমার কথা হলো যে আমি নির্বাচন কমিশনের সংস্কারের ব্যাপারে আমি এত বেশি কথা বলতে চাই না। 2-3টা ঘটনা ঘটল, মানে যদি নির্ধারণ করা যায় 2-3টা বিষয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। প্রথম কথা হলো, নির্বাচনের মাঠে যদি কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থীর পোস্টার পুড়িয়ে ফেলে, অফিস ভেঙে দেয়, প্রার্থীর উপর হামলা করে, তার প্রার্থীটা বাতিল করে দিতে হবে একদম, যথোপযুক্ত প্রমাণ সহ। নির্বাচনের দিনে যদি কেউ ভোট কাটতে যায় বা জোর খাটা যায়, তখনও একটা সুযোগ থাকবে তার প্রার্থীটা বাতিল করে দেওয়া, তাহলেই সব সোজা হয়ে যাবে। আর যেটা দুজন আলোচক যারা আলোচনা করলেন, সরকারি দলের যে একটা প্রভাব এখন আপাতত দৃশ্যত কোথাও, হ্যাঁ, সেই নিশ্চয়তা কি আমরা পেয়েছি? না, সেটা তো উনি নিজেই উপদেষ্টা বলেছেন, সরাসরি উনি সরাসরি উদ্যোগে বলেছেন, উনি নিজেই বলেছেন, উনি নিজেই বলেছেন, ছেলেদেরকে বলেছেন যে তোমরা জনপ্রিয়, তোমাদের মানুষ চিনে, তোমরা দল করো। সেটা বলছিল আমাদের তো মানুষ চিনবে না, এই মুহূর্তে আমরা কী করবো? না না না, তোমরা করো, দল করো। উনি নিজেই বলেছেন, ফ্রান্সে নিজেই বলেছেন কি প্যারিসে, তারপরে তো দল গঠন হলো। এখন উনি যদি ওখান থেকে মনে করেন যে এই দল আমার পরামর্শে দল গঠন হয়েছে এবং সেই দলের কোনো নেতারা কোনো দিন সংসদ সদস্য ছিল না, মন্ত্রী ছিল না, কোনো ডাক্তার ভিপি ছিল না, কলেজের নির্বাচিত প্রতিনিধি কিছুই ছিল না, তারা একটা আন্দোলনের সময় একটা দিয়েছে 36 দিনের আন্দোলনে। তাদের কথা মতো অনেক কিছু হচ্ছে, সেখানে প্রমোশন হচ্ছে, তার কারণ সেখানে বদলি হচ্ছে, সেখানে কিছু কাজ হচ্ছে। যে এইটা সরকারি দল, বর্তমান যে সরকার আছে তাদের দল এইভাবে মেনে নিবে, এটা কিন্তু ঠিক না। এখন ভাবতে হবে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। প্রশাসন সে যে খুব বেশি ইন্টারফেয়ার করতে পারবে বলে আমি অন্তত এখন এটা মনে করছি না। সেটা ভবিষ্যতে দেখা যাবে। তাদের কার্যক্রম ডিসেম্বর নির্বাচন হয়, তাহলে আমি মনে করি যে নির্বাচন কমিশন যেমন তারা প্রায় চূড়ান্ত করে ফেলেছে, আমি নির্বাচন কমিশনকে বলে এই সাহস নিয়ে আপনি ঘোষণা দিয়ে দেন, নির্বাচন ডেট ঘোষণা করে দেন। এখানে আপনার পুরো স্বাধীন, আপনি স্বাধীন নির্বাচন করেন, আপনি বলে দেন ডিসেম্বর 6 তারিখ বা 9 তারিখ বা 12 তারিখ একটা নির্বাচন ডেট ঘোষণা করে দিলাম, নির্বাচনী তারিখ